হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও, কারণ এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যাতেও তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো প্রথম প্রশ্ন কি বলেছে, একমুখী ঘটনা কাকে বলে? তো যে ঘটনা একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে যাওয়া যায় না সেগুলিকে একমুখী ঘটনা বলে। যেমন কি কয়লা পুড়ে ছাই, অর্থাৎ কয়লা পুড়ে যদি ছাই হয়ে যায় তাহলে আমরা কিন্তু ছাই থেকে আর কয়লাকে ফিরে পাবো না, তাই এগুলো কি একমুখী ঘটনা। আবার চাল ফুটিয়ে ভাত হওয়া, অর্থাৎ চাল যদি ফুটে ভাত হয়ে যায় তাহলে আমরা ভাত থেকে কিন্তু আর চালকে ফিরে পাবো না, তাই এগুলিকে বলা হয় সব একমুখী ঘটনা। পরের প্রশ্ন, উভমুখী ঘটনাও কাকে বলে? না, যে ঘটনাগুলি একবার ঘটলে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় সেগুলিকে উভমুখী ঘটনা বলে। যেমন মোমবাতির দহন, অর্থাৎ মোমবাতিকে যদি আমরা জ্বালাই তখন কি হয়, তা গলে তরলে পরিণত হয়। আবার যদি ঠান্ডা করা হয় তখন কি হয়, আবার তরল থেকে কঠিনে পরিণত হয়, অর্থাৎ সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাই একে বলা হয় কি উভমুখী ঘটনা। পরের প্রশ্ন, পর্যায়বৃত্ত ঘটনা কাকে বলে? যে ঘটনা একটি নির্দিষ্ট সময় পর পুনরায় ঘটে তাকে পর্যায়বৃত্ত ঘটনা বলে। যেমন দিন রাত্রির আবর্তন, ঘড়ির কাঁটার চলন, জোয়ার ভাটা প্রভৃতি, এগুলো কি হয় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুনরায় ঘটে, তাই এদেরকে বলা হয় পর্যায়বৃত্ত ঘটনা। পরের প্রশ্ন, অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? না, যে ঘটনাগুলি কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন বন্যা, ভূমিকম্প, ধস, ঝড় বৃষ্টি, সুনামি প্রভৃতি, এগুলো কি নির্দিষ্ট সময়, অর্থাৎ এদের আসার কোনো সময় নেই, যে কোনো সময় ঘটতে পারে, তাই এদেরকে কি বলা হয় অপর্যাবৃত্ত ঘটনা। পরের প্রশ্ন, অভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো? না, যেসব ঘটনা প্রকৃতির নিয়মে ঘটে এবং প্রকৃতি বা মানুষের ক্ষতি করে না সেগুলিকে অভিপ্রেত ঘটনা বলে। যেমন আমের মুকুল থেকে পাকা আম তৈরি হওয়া, রেশম মথের লার্ভা থেকে রেশম উৎপাদন প্রভৃতি, এগুলো সব অভিপ্রেত ঘটনা। পরের প্রশ্ন, অনভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো? না, যেসব ঘটনাগুলি প্রকৃতির আপন নিয়মে ঘটে না এবং প্রকৃতি বা মানুষের ক্ষতি করে সেগুলিকে অনভিপ্রেত ঘটনা বলে। যেমন কি ভূমিকম্প, বনচ্ছেদন, খরা, মহামারী প্রভৃতি, এগুলো কি অনভিপ্রেত ঘটনা। পরের প্রশ্ন, প্রাকৃতিক ঘটনা বলতে কি বোঝো? না, যে ঘটনাগুলি প্রকৃতিতে নিজে থেকেই ঘটে, যেখানে মানুষের কোনো হাত নেই, সেগুলিকে প্রাকৃতিক ঘটনা বলে। পরে দেখো, মনুষ্য সৃষ্ট ঘটনা বলতে কি বোঝো? না, যেসব ঘটনা মানুষ তার নিজের প্রয়োজনে ঘটিয়ে থাকে, প্রকৃতির আপন নিয়মে ঘটে না, সেগুলিকে মনুষ্য সৃষ্ট ঘটনা বলে। যেমন কীটনাশক দিয়ে পোকা মারা, রান্না করার সময় আগুন জ্বালানো প্রভৃতি, এগুলো মানুষের দ্বারাই ঘটানো হয়ে থাকে, অর্থাৎ মানুষ যদি এগুলো না ঘটায় তাহলে কিন্তু প্রকৃতি আপনা আপনি ভাবে এগুলো ঘটায় না, তাই এদেরকে বলা হয় কি মনুষ্য সৃষ্ট ঘটনা। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভৌত পরিবর্তন কাকে বলে? না, যে পরিবর্তন বা ঘটনায় মূল পদার্থটি ফিরে পাওয়া যায় তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন মোমবাতির গলন, জলে চিনির গুলে যাওয়া, এগুলো সবই কি ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কাকে বলে বা রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝো? না, যে পরিবর্তনে পদার্থের মূল গঠন, ধর্ম, বৈশিষ্ট্য স্থায়ীভাবে পাল্টে যায় তাকে রাসায়নিক পরিবর্তন বলে, অর্থাৎ তাদেরকে আর পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায় না, তাদেরকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। যেমন লোহার মরচে পড়া, চাল থেকে মুড়ি হওয়া প্রভৃতি। পরের প্রশ্নটি তোমাদের 2 মার্কের জন্য এসে থাকে, তো ভালো করে এটা রেডি করে রাখবে। শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, মাটিতে, ঘাসের উপরে পড়ে জমা হয়, এইভাবে শিশির সৃষ্টি হয়। এটি একটি উভমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে শিশির জমা এটি কোন পরিবর্তন? এটি একটি উভমুখী ভৌত পরিবর্তন, ঠিক আছে। পরের প্রশ্ন, রেল লাইনে কিছু দূর অন্তর ফাঁক রাখা হয় কেন? না, কঠিন পদার্থের আকার আয়তনের ভৌত পরিবর্তন উষ্ণতার উপর নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা বেশি হলে আয়তনে বাড়বে এবং উষ্ণতা কম হলে আয়তন কমবে। তো রেলের পথ কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। গ্রীষ্মকালের গরমে বা রেল চলাচলের ফলে ঘর্ষণে উৎপন্ন তাপের প্রভাবে রেল লাইনে লোহার প্রসারণ ঘটে বা বৃদ্ধি পায়, ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। এই কারণে রেল লাইন বেঁকে যেতে পারে এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তাই এই দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনে কিছু দূর অন্তর ফাঁক থাকে। পরের প্রশ্ন, শীতকালে হাত পা ঠোঁট ফেটে যায় কেন?
তো শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, ফলে দেহের আঢাকা নরম অঙ্গ হাত পা ঠোঁট থেকে বাতাস কি করে জলীয় বাষ্প শোষণ করে, ফলে হাত পা ঠোঁট ফেটে যায়। এটি একটি উভমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ। পরের প্রশ্ন, বীজতলা কাকে বলে? না, যে ছোট মাপের জমিতে বীজ থেকে চারা গাছ তৈরি করা হয় তাকে বীজতলা বলে। পরের প্রশ্ন, জামা কাপড়ে কোনো দাগ লাগলে সেই দাগ তুলে দেওয়ার একটি পদ্ধতি লেখো। খুব সহজ পদ্ধতি, লেবুর রস দিয়ে সেই দাগ তুলে দেওয়া যায়, কারণ লেবুতে কি থাকে, অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটার নাম কি, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে। পরের প্রশ্ন, পাইন, ইউক্যালিপটাস প্রভৃতি গাছের তলায় ঘাস জন্মাতে দেরি হয় কেন? না, কারণ এইসব গাছের পাতায় এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা মাটিতে পড়ে মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়, তাই ঘাস জন্মাতে দেরি হয়। খুব ভালো করে রেডি করে রাখবে এটা। পরের প্রশ্ন, কাটা আপেল কিছুক্ষণ রেখে দিলে ছোপ পড়ে যায় কেন? না, বাতাসে থাকা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় আপেলের কাটা অংশে রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে বাদামি ছোপ পড়ে যায়। তো আপেলের যে কাটা অংশে যে ছোপ, তাহলে সেটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, তোমরা আগে থেকেই জানো যে জলে আর্সেনিক বেশি থাকলে কি হতে পারে? তো হাতে পায়ে কালো ছোপ পড়ে যেতে পারে বা কালো দাগ সৃষ্টি হতে পারে। একে কি বলে? ব্ল্যাক ফুট ডিজিজ বা ব্ল্যাক ফুট ব্যাধি বলে। পরের প্রশ্ন, জলে ক্লোরিন মেশানো হয় কেন? তো জলকে জীবাণুমুক্ত করার জন্য জলে ক্লোরিন মেশানো হয়। পরের প্রশ্ন, পানীয় জলকে কিভাবে জীবাণুমুক্ত করা যায়? তো এক্ষুনি আগেই আমরা পড়লাম যে ক্লোরিন মিশিয়ে জলকে জীবাণুমুক্ত করা যেতে পারে। তো একই, ক্লোরিন মিশিয়ে জীবাণুমুক্ত করা যেতে পারে। 2, হ্যালোজেন ট্যাবলেট মিশিয়েও জলকে জীবাণুমুক্ত করা যায়। 3, জল ফুটিয়েও জীবাণুমুক্ত করা যায়। সব থেকে সহজ পদ্ধতি, জলকে আমরা যদি 15-20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিই, তাহলে সেটা অটোমেটিক্যালি জীবাণুমুক্ত হয়ে যাবে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে, একটি উদাহরণ দাও। তো মোমবাতির দহনে কিছুটা মোম পুড়ে যায় এবং মোম গলে তরলে পরিণত হয়, তাই এখানে একই সঙ্গে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। কারণ মোমের পুড়ে যাওয়া হলো কি, রাসায়নিক পরিবর্তন, আর মোমের গলে যাওয়া হলো ভৌত পরিবর্তন। কারণ যে মোমটা পুড়ে গেছে সেই মোমটা তো আমি আর ফিরে পাবো না, তাহলে এটা কি, রাসায়নিক পরিবর্তন। আর যে মোমটা গলে তরলে পরিণত হয়েছে সেটা আবার কি, ঠান্ডা হলে আবার পুনরায় কঠিনে পরিণত হয়, তাই এটি একটি ভৌত পরিবর্তন। অতএব মোমবাতির দহন একই সঙ্গে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ। পরের প্রশ্ন, অনেকক্ষণ কেটে রাখা ফল খাওয়া উচিত নয় কেন? না, কাটা ফলে রোগ জীবাণুর বাহক মাছি বসতে পারে, ফলে তা থেকে আমাদের নানা রকম অসুখ হতে পারে। এছাড়াও কিছু জীবাণু কাটা ফলে রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং বংশ বৃদ্ধি করে, তাই কাটা ফল খাওয়া উচিত নয়। পরের প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো ভৌত পরিবর্তন কি, উভমুখী ঘটনা, অর্থাৎ তাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। কিন্তু রাসায়নিক পরিবর্তন একমুখী ঘটনা, অর্থাৎ একবার পরিবর্তন হয়ে গেলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে না। 2, ভৌত পরিবর্তন অস্থায়ী পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন স্থায়ী পরিবর্তন। ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্মের কোনো পরিবর্তন হয় না, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্মের পরিবর্তন ঘটে। তো তোমরা এই অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন যদি করে নাও, তাহলে অবশ্যই পরীক্ষাতে তোমরা 1 ও 2 সমস্ত প্রশ্নগুলো এই অধ্যায়ে পেয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও। তো একটি লাইক দিতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।